আসসালামু আলাইকুম। খান মন্ডল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। তো সৃজনশীলে কি বলা আছে দেখো, 1 নঙে দেওয়া আছে যে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে 6.3 গ্রাম সোডিয়াম অক্সাইড এবং 4.3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করা হলো। এবং 2 নাম্বার আছে একটা যৌগকে বিশ্লেষণ করে এত পার্সেন্ট নাইট্রোজেন, এত পার্সেন্ট হাইড্রোজেন, এত পার্সেন্ট কার্বন পাওয়া গেল, আণবিক ভরটা দেওয়া আছে। এখন গ নাম্বারে কোয়েশ্চেন করছে উদ্দীপকে উল্লেখিত যৌগের আণবিক সংকেত নির্ণয় করো। এখন আণবিক সংকেত কিভাবে বের করতে হয়? আণবিক সংকেত বের করার আগে আমাদের স্থূল সংকেত বের করতে হবে। স্থূল সংকেত বের করার নিয়ম হইতেছে দুইটা ধাপ মনে রাখতে হবে। প্রথমে হইতেছে আমাদের যে শতকরা পরিমাণটা দেওয়া থাকবে, শতকরা পরিমাণ, এই শতকরা পরিমাণটা সবার আগে আমরা যোগ করব। যোগ করে দেখবো এইটা আর এইটা আর এইটা যোগ করলে 100% হয় কিনা, অথবা 99% 99 হয় কিনা, এটা হইলেও আমাদের এইখানে পরিপূর্ণ আছে। মোট কথা এইটা এইটা আর এটা যোগ করলে 100% থাকতে হবে। তো আমরা এইটা 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 যোগ করে দেখবো প্রথমে 100% আছে কিনা। তো যদি 100% থাকে তাহলে এখানে আর আলাদা কোনো মৌল নেই। তো আমরা প্রথমে কাজ হইতেছে স্থূল সংকেত বের করার প্রথম ধাপ হইতেছে যে এই যে শতকরা পরিমাণকে, যে নাইট্রোজেন যে শতকরা পরিমাণ আছে, এই শতকরা পরিমাণগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। মানে নাইট্রোজেনের যে ভর আছে তার দ্বারা এটাকে ভাগ করব, হাইড্রোজেনের যে ভর আছে তার দ্বারা এটাকে ভাগ করব, কার্বনের যে ভর আছে এটা দ্বারা তাকে ভাগ করব। ভাগ করার পরে ভাগফলগুলোর মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা থাকবে ওইটা দ্বারা আমরা পুনরায় ভাগ করব। চলো ম্যাথটি সমাধান করি, তাহলে আরো সহজ হবে বুঝতে। তো গ নাম্বারে আমাদের যা যা দেওয়া আছে এগুলো তুলি। যে দেওয়া আছে কি কি দেওয়া আছে? হাইড্রোজেন দেওয়া আছে কত পার্সেন্ট, সরি প্রথমে নাইট্রোজেন। নাইট্রোজেন দেওয়া আছে, নাইট্রোজেনকে আমরা এন দ্বারা প্রকাশ করব, সেটা হলো 17.72%। তারপরে কি হাইড্রোজেন দেওয়া আছে 6.33%। আর একটা মৌল দেওয়া আছে সেটা হলো কার্বন, মানে সি। কার্বন দেওয়া আছে কত? 75.94%। তো আমাদের নাইট্রোজেন দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে, আর কি দেওয়া আছে? কার্বন দেওয়া আছে। এখন আমরা নাইট্রোজেনের ভর কত জানি? নাইট্রোজেনের ভর প্রোটন সংখ্যা না, পারমাণবিক ভর। নাইট্রোজেনের পারমাণবিক ভর হইতেছে 14। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, হাইড্রোজেনের পারমাণবিক ভর হইতেছে 1 এবং কার্বনের পারমাণবিক ভর হইতেছে 12। তা আমাদের প্রথম ধাপ হইতেছে শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। আমরা লিখব প্রতিটি মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তো নাইট্রোজেন হইতেছে কত? নাইট্রোজেন হইতেছে 17.72। এখানে পার্সেন্টেজটা লিখবো না, যখন আমরা ভর দ্বারা ভাগ করব তখন পার্সেন্টেজটা এখানে লিখবো না। নাইট্রোজেনের ভর কত? এই যে 14 দ্বারা আমরা এখানে ভাগ করব। তা ভাগফলটা কত আসবে? নাইট্রোজেন ভাগ করলে আসবে 1.266। তারপরে কি আছে? তারপরে আছে হাইড্রোজেন। হাইড্রোজেন আছে কত? 6.33। হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর হইতেছে 1। আমরা যদি এটাকে 1 দ্বারা ভাগ করি তাহলে এইটাই পাবো, 6.33। তারপর আছে কি? কার্বন হইতেছে 75.94। এটাকে যদি আমরা ভাগ করি কত দ্বারা? 12 দ্বারা। কেন? প্রথমে আমাদের কাজ নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। তো কার্বনকে ভাগ করলে হবে 6.33। তো আণবিক সংকেত বের করার আগে আমাদের কি বের করতে হবে? স্থূল সংকেত। আর এই স্থূল সংকেত বের করার দুইটা ধাপ। প্রথম ধাপ হইতেছে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, এবং ভাগ করার পরে এই যে ভাগফলগুলোর মাঝে যেটা ক্ষুদ্রতম, মানে যেটা সবার ছোট, ওই ছোট সংখ্যা দিয়ে আবার ভাগফলগুলোকে ভাগ করব। এতটুকুই কাজ। কি করব আমরা? প্রথমে পারমাণবিক ভর দ্বারা ভাগ, তারপরে লিখবো আমরা যে ভাগফলগুলোর
গুলোর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগফলগুলোকে ভাগ করি। ভাগফলগুলোকে কি করি? ভাগ করি। আমাদের প্রথম কাজ কি? নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করার পর আমরা যে ভাগফলগুলো পাবো আবার ভাগ করবো। যেমন নাইট্রোজেন, এটা কত পাইছিলাম? 1.266। এখানে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? ক্ষুদ্রতম সংখ্যা তো এইটা দ্বারা আমরা ভাগ করব সবাইকে। এটা দ্বারা এটাকে ভাগ করলে পাবো আমরা 1। তারপর হাইড্রোজেনটা কত পাইছিলাম? 6.33। তাকেও কি করবো আমরা? ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করবো, সবাইকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করব। এটা দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? 5। এখানে পাবো 5। তারপরে কি আছে? কার্বন। কার্বনকে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করি, কার্বন কত পেয়েছিলাম? 6.33। এটাকে যদি আমরা 1.266 দ্বারা ভাগ করি, যেহেতু একই মান, এখানে আমরা 5 পাবো। তো প্রথম কাজ, ভর দ্বারা ভাগ করছি, ভাগ করার পর ভাগফলগুলোর যে ক্ষুদ্রতম সংখ্যা, এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আবার সবাইকে ভাগ করে দিব। ভাগফলগুলোকে ভাগ করব। ভাগ করার পরে আমরা যে মানটা পাইছি এটা হবে তাদের স্থূল সংকেত। আমরা স্থূল সংকেতটা এইখানে লিখি। আমরা স্থূল সংখ্যাটা আমরা লিখবো অতএব স্থূল সংখ্যাটা কিভাবে লিখবা? আমাদের কার্বন কয়টা পাইছি? এখানে কার্বন পাইছি 5টা। আগে লিখবো কার্বন 5টা, কারণ কার্বন আগে থাকে। তারপরে হাইড্রোজেন পাইছি কয়টা? 5টা, H5। তারপর নাইট্রোজেন কয়টা পাইছি? একটা, N1। আমরা এটাকে লিখতে পারি C5H5N। এই 1 লেখা যে কথা, না লেখা একই কথা। এটা হইতেছে স্থূল সংকেত। আমরা এইভাবে কেন লিখলাম? আগে নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন কেন লিখি নাই? কারণ যৌগের ক্ষেত্রে কার্বনটা আগে লিখতে হয়, তারপর হাইড্রোজেন, তারপর অন্যান্যগুলা লিখবা। তাই কার্বন 5টা, হাইড্রোজেন 5টা, নাইট্রোজেন কয়টা? একটা। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের স্থূল সংকেত। তারপর আমাদের স্থূল সংকেত বলা নেই, বলছে আণবিক সংকেত। এই আণবিক সংকেত বের করতে গেলে আমাদের আগে স্থূল সংকেতটা বের করতে হবে। আচ্ছা, তো আমরা এইখানে স্থূল সংকেতটা কি? স্থূল সংকেত দিতেছে C5H5 কত? N। এটা হলো স্থূল সংকেত। এখন আমাদের আণবিক সংকেত বের করতে বলছে। আণবিক সংকেত বের করার আগে তো আমাদের স্থূলটা বের করতে হবে। স্থূল সংকেতটা বের করার পর তোমরা কি লিখবা? স্থূল সংকেতটাকে ধরে নেবা, যে ধরি যৌগটার আণবিক সংকেত যেটা স্থূল সংকেত পাবা তাকে তোমরা n ধরে নিবা। স্থূল সংকেতটাকে সবসময় কি ধরে নিবা? n ধরে নিবা। এরপর আণবিক সংকেত যদি বের করতে বলে, তাহলে ওই প্রশ্নে দেখবা একটা আণবিক ভর দেওয়া থাকবে। তোমাকে আণবিক সংকেত বের করতে বললে একটা আণবিক ভর দেওয়া থাকবে। তো যেহেতু আমরা যৌগটার স্থূল সংকেতটাকে কি ধরে নিছি? n। তারপর আমরা লিখব প্রশ্ন মতে এই যেটাকে আমরা n ধরে নিছি, H5N, এটাকে আমরা n ধরে নিছি। এর ভরটা কত দেওয়া আছে? এর ভরটা দেওয়া আছে 79। এটা আমরা প্রশ্ন মতে দিয়ে লিখবো। যেটা স্থূল সংকেত দেবো, এর একটা আণবিক ভর দেওয়া থাকবে। এর আণবিক ভরকে আমরা মানে প্রশ্ন মতে দিয়া এই যৌগটাকে আমরা আণবিক ভর আকারে লিখবো। এরপর যেহেতু এটা আণবিক ভর, তো আমাদের এখানে আণবিক ভরটাই বের করতে হবে। এখন কোন একটা যৌগের আণবিক ভর কিভাবে বের করে? আণবিক ভর বের করার নিয়ম হইতেছে কার্বন, তার ভর হইতেছে 12। কার্বনের ভর 12। পরমাণুগুলা গুণ। একটা মৌলের কাজ শেষ হলে অপর একটা মৌলতে গেলে মাঝখানে দিতে হয় প্লাস। হাইড্রোজেন, তার ভর 1। পরমাণুগুলা হবে গুণ। এই মৌলের কাজ শেষ, এই মৌল থেকে এই মৌলতে গেলে প্লাস। নাইট্রোজেন, তার ভর হইতেছে 14। এখানে কোনো পরমাণু নেই, তাই গুণ করার প্রয়োজন নেই। এখানে আছে কত? n = 7 নেই। তা আমরা এইটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমরা পাবো 79 পাবো। 79n = 79। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 79। এখানে আছে কত? n, এখানে আছে কত? 79। এটা গুণাতে গেলে ভাগ। তাহলে n এর মানটা আমরা পাইতেছি 79 ভাগ 79, n = 1। আমরা এইখান থেকে n এর মানটা বের করে নিলাম। তা আমরা এখানে লিখি যৌগটির আণবিক সংকেত C5H5, এখানে আছে কত? n।
আর এই যে আমরা এই যে যেটাকে n ধরে নিয়েছিলাম, n এর মানটা কত, n এর মানটা হইতাছে 1, এখানে বসাই দিই। এখন 1 দ্বারা যদি সবাইকে গুণ করি তাহলে এটাই আসবে C5H5N। আচ্ছা, এখানে যদি আমরা 2 পাইতাম তাহলে কত আসতো, 2 দ্বারা এটাকে গুণ করলে হয়তো 5 দুগুণে 10, এটাকে গুণ করলে 5 দুগুণে 10, এটাকে গুণ করলে হবে নাইট্রোজেন N2 হইতো। যেহেতু 1 পাইছি তাহলে 1 দ্বারা গুণ করলে তো সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এটা হইতেছে এই যৌগের আণবিক সংকেত। আচ্ছা, আমরা গ নাম্বারটা সমাধান করলাম। এখন আসলে এই ঘ নাম্বারটা সমাধান করি। এখানে বলা আছে যে 1 নং উদ্দীপকে সংঘটিত বিক্রিয়া প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিনা। প্রত্যাশিত পরিমাণ বলতে দেখো, আমাদের বিক্রিয়াকে বলছে যে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য, মানে আমরা সোডিয়াম কার্বনেট তৈরি করব 10 গ্রাম। এই 10 গ্রাম তৈরি করার জন্য সোডিয়াম অক্সাইড নেওয়া হয়েছে কত, 6.3 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে কত, 4.3 গ্রাম। মানে আমাদের সোডিয়াম কার্বনেট নিচে আমি এতটুকু এবং কার্বন ডাইঅক্সাইড নিচে এতটুকু, এটা মিশ্রিত করছি। এখন তারা বলছে এইটা আর এটা মিশ্রিত করার পর সোডিয়াম কার্বনেট আমরা 10 গ্রাম পাবো কিনা। তো আমার কাজ কি, আমি আগে দেখব যে সোডিয়াম কার্বনেট 10 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করার জন্য সোডিয়াম অক্সাইড কতটুকু প্রয়োজন, এটা আলাদা বের করব, এবং 10 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইড কতটুকু প্রয়োজন আমরা বের করে এই দুইটার সাথে তুলনা করব। তুলনা করে দেখব যদি এই 10 গ্রাম তৈরি করার জন্য এটা 6.3 গ্রাম থাকে তাহলে এটা তো কোনো কমতি নাই, এবং এটা 10 গ্রামের জন্য যদি এটা 4.3 গ্রামে লাগে তাহলে এটার কি নাই, কোনো কমতি নাই। আমরা হিসাবটা করি আগে, আগে যৌগটাকে মিশ্রিত করি। এখানে কি আছে, সোডিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এই দুটাকে মিশ্রিত করলে কি পাবো, সোডিয়াম কার্বনেট। তো এখন আমরা এইটা কত গ্রাম তৈরি করব, 10.6 গ্রাম। এটা তোমরা উপরে লিখো না, এটা হিসাবের জন্য লিখতেছি, এটা উপরে লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা তৈরি করার জন্য আমরা সোডিয়াম অক্সাইড নিচ্ছি কত গ্রাম, এটা নিচ্ছি আমরা 6.3 গ্রাম, আর এটা নেওয়া হয়েছে কত, এটা নেওয়া হয়েছে 4.3 গ্রাম। মানে আমরা এই যে এই অংশটা উপরে লিখে নিলাম হিসাব করার জন্য। আমরা এটা বিক্রিয়াটা করব, কিন্তু উপরে এই যে এই সংখ্যাগুলো লিখবো না, এটা হিসাব করার জন্য আমি শুধু এটা লিখে নিচ্ছি। এখন মনে রাখবা সবসময় এটা আণবিক ভরটা নিচে বার করতে হবে। সোডিয়ামের ভর হইতেছে 23 ইন্টু কত 2 প্লাস অক্সিজেন হইতেছে 16। একটা মৌলের ভর সংখ্যা লিখবা, পরমাণুগুলা গুণ হয়, একটা মৌল শেষ করে অন্য একটা মৌলে গেলে প্লাস। অক্সিজেন কত 16, কার্বন হইতেছে 12, কার্বনের কোনো পরমাণু নাই, তাই কার্বন থেকে অক্সিজেন গেলে হবে প্লাস। অক্সিজেন কত 16, পরমাণু আছে দুইটা, হবে গুণ। এটা যদি আমরা হিসাব করি তাহলে এটা আসবে কত, এটা হিসাব করলে আসবে 23 গুণন 2, 23 গুণন 2 যোগ হইতেছে 16, আসলো 62। তাহলে এটা হইল 62 গ্রাম। আর এটা আসবে কত, 44 গ্রাম, 44 গ্রাম। এটা আণবিক ভরটা আমরা বের করি। সোডিয়াম হচ্ছে 23 ইন্টু কত 2 প্লাস কার্বন হইতেছে 12 প্লাস 16 গুণন 3। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 23 ইন্টু 2 প্লাস 12 প্লাস 16 গুণন 3, তাহলে এটা আসবে 106 গ্রাম। ওকে, এখন আমরা কিভাবে হিসাবটা করব, আমরা আগে হিসাব করব যে এই 10 গ্রাম তৈরি করার জন্য সোডিয়াম অক্সাইড কতটুকু লাগবে, এটা আমরা আগে একটু বের করি। তাহলে কিভাবে সাজাবো, লিখবো 106 গ্রাম, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট Na2CO3 প্রস্তুত করতে কি লাগে, সোডিয়াম অক্সাইড প্রয়োজন, Na2O প্রয়োজন কত গ্রাম, 62 গ্রাম, 62 গ্রাম। মানে 110 গ্রামের জন্য প্রয়োজন কত, 62 গ্রাম। তারপরে 1 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে সোডিয়াম অক্সাইড প্রয়োজন, উপরে 62, নিচে কত 106, এত গ্রাম। এখন প্রশ্ন হইতেছে আমরা তো 106 গ্রাম তৈরি করব না, আমরা তৈরি করব কত গ্রাম, 10.6 গ্রাম। এই জন্য এটা উপরে লিখে রাখছি, এটাকে উপরে লিখবা না, শুধু যৌগটা লিখবা। তাহলে 10.6 গ্রাম তৈরি করার জন্য আমরা দেখবো এটা কতটুকু প্রয়োজন, এত গ্রাম Na2CO3 প্রস্তুত করতে সোডিয়াম অক্সাইড প্রয়োজন। কি করব, 62-র সাথে এটা গুণ করে দেব,
10.6 আর নিচে হইতেছে এত গ্রাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 62 ইন্টু 10.6 ভাগ হইতেছে 106, লাস্ট কত 6.2 গ্রাম। এখন আমরা কিভাবে হিসাব করব? দেখো, আমরা যদি 10 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে চাই তাহলে আমাদের সোডিয়াম অক্সাইড লাগবে কতটুকু? 6.2 গ্রাম। এখন আমরা দেখবো সোডিয়াম অক্সাইড 6.2 গ্রাম আমরা আছে কিনা। তো সোডিয়াম অক্সাইড আমরা আছে কত? 6.3 গ্রাম। তাহলে আমাদের প্রস্তুত করতে যা লাগবে তার চেয়ে বেশি আছে, তাহলে এটা তো কোনো সমস্যা নেই। প্রত্যাশিত বলতে কি? প্রত্যাশিত বলতে আমরা যেটা তৈরি করব এইটার জন্য আমাদের এইটার এটা নেওয়া হয়েছে, এই দুইটার মধ্যে যদি কোনোটা কমতি আসে তাহলে আমরা যেটা আশা করতেছি যে উৎপাদটা তৈরি করব এটা আমরা পাবো না। যদি কোনোটার মধ্যে কোনো কমতি না থাকে তাহলে আমরা যেটা আশা করতেছি যে যেটা পাওয়ার কথা সেটা পাবো। তাহলে আমরা যদি 10 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে চাই তাহলে আমাদের সোডিয়াম অক্সাইড লাগবে কত? 6 গ্রাম, 6.2 গ্রাম। এটা 6 এর চাইতে 6.2 এর চাইতে বেশি আছে। তো এটা যেহেতু বেশি আছে তাহলে আমরা অবশ্যই এটা তৈরি করতে পারবো। এখন এই কার্বন ডাইঅক্সাইডের হিসাবটা দেখি এটাও ঠিক আছে কিনা। এখন আমরা কার্বন ডাইঅক্সাইড হিসাবটা দেখব একইভাবে। তো কার্বন ডাইঅক্সাইড হিসাবটা কিভাবে করব? একইভাবে আমরা লিখব যে 106 গ্রাম কি Na2CO3 প্রস্তুত করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন 44 গ্রাম। তারপর লিখব 1 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন উপরে 44, নিচে কত? 106 এত গ্রাম। তারপর দেখো আমাদের এই 106 গ্রাম তো তৈরি করতে বলে না, বলছে কত? 10.6 গ্রাম। এত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। এটার সাথে এটা কি করে দেব? গুণ করে দেব। আর এটা নিচে তো আছে 106 গ্রাম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 44 ইন্টু 10.6 ভাগ 106 আসতেছে 4.4 গ্রাম। এখন আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে তুলনা করি। দেখো, এর আগেরটা আমরা কি বের করছিলাম? সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইডে কতটুকু প্রয়োজন ছিল? 6.2 গ্রাম প্রয়োজন ছিল, এটা বের করছিলাম। আমাদের সোডিয়াম অক্সাইডটা কতটুকু লাগবে? 6.2, কিন্তু সোডিয়াম অক্সাইড তার চাইতে কি ছিল? বেশি ছিল, তাই তার কোনো কমতি ছিল না। এখন কার্বন ডাইঅক্সাইড আসে, দেখো আমাদের কার্বন ডাইঅক্সাইডটা লাগবে কতটুকু? 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইডটা লাগতেছে 4.4 গ্রাম, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে কত? 4.3 গ্রাম। মানে আমরা এটা তৈরি করতে গিয়ে কার্বন ডাইঅক্সাইড যতটুকু লাগবে সেই পরিমাণ কিন্তু নাই। যেহেতু কার্বন ডাইঅক্সাইড সেই পরিমাণ নাই তাহলে আমরা প্রত্যাশিত উৎপাদটা কি পাবো না। কারণ আমরা প্রত্যাশিত উৎপাদ পাইতে গেলে আমাদের সোডিয়াম অক্সাইডটা লাগবে 6.2 গ্রাম, যেটা এখানে আছে। কার্বন ডাইঅক্সাইড লাগবে কত? 4.4 গ্রাম, কিন্তু এখানে 4.4 গ্রামটা নাই। যেহেতু কার্বন ডাইঅক্সাইড কম আছে, তাই কমের কারণে আমরা প্রত্যাশিত উৎপাদটা পাবো না, মানে এই সোডিয়াম কার্বনেটটা 10.6 গ্রাম তৈরি করতে পারবো না। আমরা কি লিখে দেব যে তো আমাদের কার্বন ডাইঅক্সাইড কতটুকু প্রয়োজন? 4.4 গ্রাম, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে আমাদের কতটুকু? 4.3 গ্রাম। তাহলে কতটুকু কম আছে কার্বন ডাইঅক্সাইড? আমরা কি লিখবো যে গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় কার্বন ডাইঅক্সাইড লাগবে কতটুকু? 4.4 গ্রাম, এটা লাগবে, কিন্তু আছে কতটুকু? 4.3 গ্রাম। তাহলে কার্বন ডাইঅক্সাইড কম আছে কতটুকু? এইটা থেকে এটা কি করে দেব? আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে 0.11 গ্রাম এতটুকু কি আছে? কম আছে। যেহেতু এতটুকু কম আছে তাহলে আমরা প্রত্যাশিত উৎপাদ এটা পাওয়া যাবে না। তো লিখে দিব যে সুতরাং কার্বন ডাইঅক্সাইড এত গ্রাম কম থাকায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না। এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পারছো।